আসসালামু আলাইকুম। আজ ৭ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারকে সহযোগিতায় যেভাবে গঠিত হচ্ছে বিপ্লবী বাহিনী। তারেক রহমানের রায় লিখতে বাধ্য করা হয়েছিল বিচারককে। জামায়াতের নেতৃত্বে গঠিত হচ্ছে বৃহত্তর ইসলামী ঐক্য। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত হতে যাচ্ছে বিপ্লবী ব্রিগেড। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের প্রত্যেকটি সেক্টরে সহযোগিতা করতে কাজ করবে এই ব্রিগেড। তাদেরকে দেওয়া হবে সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণ। প্রত্যেক মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে এবং বিজিবি, পুলিশ, আনসার বাহিনীকে সহযোগিতা করতে কাজ করবে বিপ্লবী ব্রিগেড। সরকারের ডিপ স্টেটের পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে একটি গবেষণাপত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি বিশ্বস্ত সূত্র বলছে, ওই গ্রুপটি ইতোমধ্যে রাষ্ট্র সংস্কারের কাজ হিসেবে এই বিপ্লবী গার্ড বাহিনী গড়ে তুলতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছে। ইউনূসের পক্ষ থেকেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। গ্রুপটি সংবিধান পুনর্লিখন এবং গণহত্যার বিচারের জন্য কাজ করছে। জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মতো বাংলাদেশেও গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত হচ্ছে এ বাহিনী। এ বাহিনীতে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা উপবিভাগ তৈরি করা হচ্ছে। প্রশাসনিক, শৃঙ্খলা, শিক্ষাসহ নানা ক্যাটাগরিতে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের মধ্যে যারা মাস্টার্স পাশ করেছে, অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নেওয়া হচ্ছে এই ব্রিগেডে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, গণ অভ্যুত্থানকে টেকসই ও দীর্ঘস্থায়িত্বের রূপ দিতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগানোর প্রচেষ্টা চলছে। এ বিষয়ে ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তবে বিষয়টি আমরাও শুনেছি। বিপ্লবী গার্ড বাহিনী গঠিত হলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে মনে করেন তারা। অন্যদিকে বিশিষ্ট চিন্তক ও দার্শনিক ফরহাদ মজহারও এই বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, অবশ্যই অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দাঁড় করাতে হবে। অবশ্যই এটা জনবিপ্লব, যা বাঙালির ইতিহাসের এর আগে ঘটতে দেখা যায়নি। বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় দিতে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে জানিয়েছেন বিচারক মোতাহার হোসেন। ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন তিনি। পত্রিকাটির প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ ঘটনার বিস্তারিত। এতে বলা হয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার ওপর চাপ আরও বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহের হোসেনের সঙ্গে। চলে আলোচনা। বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল। ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল, সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা। কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন। বিচারক মোতাহার হোসেনকে বলা হয়, তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে। বিচারক তখন জানান, মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো। এই মামলায় সাজা দেয়া আইনসম্মত হবে না। তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান। গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন। এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন, আপনাকে রায় লিখতে হবে না, আমি লিখে দিব, আপনি শুধু পড়বেন। পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায়। বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালের লিখে দেয়া রায় পড়েননি। তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন। ২০১৩ সালের ১৭ নভেম্বর এই রায় ঘোষণা করেছিলেন তিনি। কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন। তিনি বলেন, রায় ঘোষণার আগের শুক্রবারে আমার বাসায় গোয়েন্দা সদস্যরা আসলো। তারা আমাকে নিয়ে গেলেন ধানমন্ডিতে তৎকালীন বিচারপতি আশিস রঞ্জন সাহেবের বাসায়। ২-৪ মিনিট পরেই দেখি জহিরুল হক দুলাল এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিস রঞ্জনের বাসায় আসেন। ঢুকে তাদের কেউ কেউ পিস্তল বের করল। পিস্তল বের করে গুলি লোড করছে, নাড়াচাড়া করছে, বলছে একবার ট্রিগার চাপলে এই পিস্তল দিয়ে ৮টি গুলি বের হয়। এসব করার কারণ ছিল আমাকে ভয় দেখানো। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়ে যান। দুলাল বারবার বলতে থাকেন, মামলায় শাস্তি না দিলে, এই মামলায় জেল না দিলে, তারেক রহমানকে খালাস দিলে কেউ নিস্তার পাবেন না। তখন আমি বিচারপতি আশিস রঞ্জন সাহেবকে বলি, স্যার, এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স। একজন সাক্ষীও সরকার পক্ষ ছাড়া তার বিরুদ্ধে নামও বলে নাই, তার নামই উচ্চারণ করে না।
কোনো অভিযোগ দেয়া তো দূরের কথা, তার নাম নাই এভিডেন্সে। আমি কিভাবে পানিশমেন্ট দেব? তখন দুলাল জাস্টিস আশিস রঞ্জন সাহেবকে বললেন, স্যার কি করা যায়? স্যার আপনি রায় লিখে দেন, আমি দেখব। জাস্টিস সাহেব বললেন, না আমি রায় লিখতে পারবো না, মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেব লিখবে। তখন জহিরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন। আমি বাসায় বসেই রায় লিখি, তারেক রহমানকে খালাস দেওয়ার রায় লিখি। রোববার সকালে জহিরুল হক গোয়েন্দা সংস্থার লোকদের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান। রায়টা সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমাকে বাসা থেকে কোর্টে নিয়ে যায়। কৌশলে আমি আমার লেখা রায়টাও সঙ্গে নেই। এজলাসে উঠে যা সত্য ও সঠিক সেই রায়ই ঘোষণা করি। এরপরই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা উদ্বেগ নিয়ে আমাকে আত্মগোপনে যেতে হয়। মানবজমিনের ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এই রায় ঘোষণার পর মোতাহার হোসেন দেশের বাইরে চলে যান। কয়েক দেশ ঘুরে 2022 সালে থিতু হন ফিনল্যান্ডে। ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহার হোসেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর পাল্টে যায় দেশের রাজনীতির চিত্র। সরকার পতনের পরপরই নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি দল। এরই মধ্যে বড় জোট গঠনের চেষ্টায় রয়েছে ইসলামী দলগুলো। ইসলামী জোট গঠনের চেষ্টায় এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দুই দলের নেতারা সমমনা দলগুলোর বড় নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকও করেছেন। এছাড়া বাকি ইসলামী দলগুলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে রাষ্ট্র গঠনের অভিন্ন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মতো পুরনো মিত্রদের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া জাকের পার্টি, নিজামী ইসলাম পার্টি ও ইনসানিয়াত বিপ্লবের মতো ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তাদের। ইসলামী ও সমমনা কয়েকটি দলের একাধিক নেতা জানান, গত 15 বছর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনে বেশিরভাগ ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন। ফলে মতভেদ কাটিয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন তারা। সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, পর্যায়ক্রমে আমরা প্রতিটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করব। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আলোকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। বৃহৎ জোট গঠনে গত 20 আগস্ট জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হয়েছে। দলটির শীর্ষস্থানীয় নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলধারার 7টি ইসলামী দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এর পাশাপাশি কয়েকটি অনিবন্ধিত ইসলামী দল এবং গত 15 বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের শিকার আলেম ওলামাদের সঙ্গে যৌথ মতবিনিময় করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, ইসলামী দল ও সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য ও সংহতি নিয়ে আলোচনা হয়েছে। ইসলাম কায়েমের জন্য ছোটখাটো মতভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের সবার মূল লক্ষ্য অভিন্ন। সমমনা দলগুলোর সঙ্গে আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। সবার মধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার আগ্রহ আছে। ইনশাআল্লাহ ছোটখাটো যেসব মতপার্থক্য আছে সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করব। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে 15 বছর পর মুখ খুললেন সেই সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন-ই আহমেদ। ওই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। আলোচিত 111-এর অন্যতম চরিত্র মঈন-ই আহমেদ গত বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে তার ভাষ্য তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত সাবেক সেনাপ্রধান মঈন-ই আহমেদ বিডিআর বিদ্রোহ নিয়ে এই প্রথম মুখ খুললেন। আওয়ামী লীগ সরকার থাকাকালে কথাগুলো বলতে চেয়েও পারেননি বলে জানান তিনি। তবে তিনি মনে করেন, তখন সেনাবাহিনী কি ভূমিকা নিয়েছিল এবং ঘটনা কি ছিল সে সম্পর্কে মানুষের জানা উচিত। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এখন ঘটনাগুলো তুলে ধরতে পারছেন। মঈন-ই আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয়, যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে তিনি বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখন ওই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন এমন আশা প্রকাশ করে মঈন-ই আহমেদ বলেন,
তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগির প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সাবেক এই সেনাপ্রধান বলেন, ওই দিন 9:54 আমি সাবেক প্রধানমন্ত্রীকে ফোনে পেয়ে যাই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেড তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। সাবেক এই সেনাপ্রধান বলেন, 11:45 দিকে পিএসও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মঈন ইউ আহমেদ। এ সময় ব্রিগেডিয়ার বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনাকে নিষ্ঠুরতা বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ ইউনুস বলেন, সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি সৃষ্টি হলে সেটি সমাধানের জন্য আইনগত পথ পদ্ধতি রয়েছে। কাউকে হত্যা করা কখনো কোনো সমাধান নয়। সীমান্তে হত্যার যে ব্যাপারটি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে, এসব হত্যাকাণ্ড কিন্তু একতরফা। যারা সীমান্ত অতিক্রম করে তারা নিতান্তই সাধারণ লোকজন। আপনাদের রাষ্ট্র দখল করার কোনো ইচ্ছে, পরিকল্পনা বা ক্ষমতা তাদের নেই। তাই তাদেরকে হত্যা করা আসলে এক প্রকার নিষ্ঠুরতা এবং এই নিষ্ঠুরতা বন্ধ হওয়া প্রয়োজন। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ত্যাগ করার 3 দিন পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান উপদেষ্টা হন ইউনুস। বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর গত 13 আগস্ট ভারতের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেছিলেন, আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে তাদেরকে অবশ্যই তদন্ত ও বিচার মুখোমুখি করতে হবে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউই এটা পছন্দ করছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন। তারাও গণভবন ঘিরে পরিকল্পনার কথা জানান। পরিদর্শন শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জাদুঘর হিসেবে গণভবনকে জনসাধারণের জন্য খোলা হবে। জনগণের স্মৃতি ধারণ করতেই গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়ক এলে কি পরিণতি হয় এবং জনগণই যে আসল মালিকানা এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে এখানে নিদর্শন হিসেবে পুরা পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি। আমরা কিভাবে দেখতে চাই সেটা বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলন ছাড়াও গত 16 বছরে যাদের উপর নিপীড়ন, গুম ও খুনের ঘটনা ঘটেছে সেই তালিকা থাকবে এই জাদুঘরে। মানুষের ক্ষোভের উপস্থাপনও থাকবে সেখানে, কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় বলে থাকি যে আমি কেন এটা করলাম। আপনি যদি কোনো ভুল করে থাকেন, ভুল করে ফেলেন, তাহলে এই ভুল করার পর হাহুতাশ করে কোনো লাভ নেই, বরং ভুল থেকে শিক্ষা নিন,
এই ভুল যেন আর না হয় সেই প্রচেষ্টা করে সামনের দিকে এগিয়ে যান। কারণ আপনি যদি বারবার ভুলের চিন্তাটা পুনরাবৃত্তি করেন তাহলে নতুন কাজে উদ্যম পাবেন না, এগিয়ে যেতে পারবেন না। সেই জন্যে ভুল হয়ে গেলে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কাজে নতুন দীক্ষায় দীক্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই জীবন এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে, এমনটাই দাবি করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির ইহুদি ধর্মাবলম্বী সদস্যদের এক জমায়েতে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে ট্রাম্প বলেন, হাজারো বছর ইসরায়েল যাতে টিকে থাকে সেটা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। লাস ভেগাসে আয়োজিত এই সম্মেলনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প আরও বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। সম্প্রতি ইহুদি ধর্মাবলম্বী ভোটারদেরকে আকৃষ্ট করতে ট্রাম্প বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। বিশ্লেষকদের মতে তার এই হুঁশিয়ারি সেই উদ্যোগেরই অংশ। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ইসরায়েলপন্থী নীতিমালা অনুসরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও ইহুদি ভোটাররা ঝাঁকে ঝাঁকে তার শিবিরে যোগ দিচ্ছেন না, এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমি বুঝতে পারি না কিভাবে তাদেরকে কেউ সমর্থন করতে পারে, এবং এ কথাটি আমি বারবার বলি। আপনি যদি ইহুদি হয়েও তাদেরকে সমর্থন করেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে গেছে এবং এর চিকিৎসা প্রয়োজন। তারা আপনাদের প্রতি অত্যন্ত বিরূপ আচরণ করেছেন, যোগ করেন ট্রাম্প। ইহুদিদের মধ্যে নিজেদের সমর্থন মাত্রা নিয়ে ট্রাম্প বলেন, খোলাখুলিভাবে বলতে গেলে 4 বছরে অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের জন্য আমি অনেক বেশি কাজ করেছি। তা সত্ত্বেও মাত্র 25 থেকে 26% ইহুদি আমাকে ভোট দিয়েছিলেন। এবছর আশা করছি 50% ভোট পাব। সর্বশেষ জুনে মার্কিন ইহুদিদের মধ্যে জরিপ চালানো হয়। এই জরিপে ট্রাম্পের প্রতি 24% ইহুদি ভোটার সমর্থন জানান। তবে তখনও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জো বাইডেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।